খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজ রুম সংলাপে স্বাগত। সঙ্গে থাকছি আমি ফখরুল ইসলাম এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে যুক্ত হয়েছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম শুরুতেই জানিয়ে তারপর শুরু করতে চাই আলোচনা। বাংলাদেশ প্রতিদিন আজকে প্রধান শিরোনাম করেছে মোশতাকের কুমির খামারে পি কে হালদারের ঋণের বোঝা। বিশেষ সাক্ষাৎকারে সালমান এফ রহমান, জালিয়াতি বন্ধের নিশ্চয়তা কেউ দিতে পারে না, করোনা মোকাবেলায় আমাদের সফলতা বিশ্ব স্বীকৃত। খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে আরও 6 মাস, পুরনো শর্তেই বহাল আইনমন্ত্রী। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই বার্তা দিয়েছি, এটি দুদকের বিদায়ী চেয়ারম্যান আজকে একটি অনুষ্ঠানে বলেছেন। অধিকারটা আদায় করে নিতে হবে প্রধানমন্ত্রী। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ শিরোনাম করেছে প্রবাসে 10 লাখ নারী কর্মী, দুর্দশায়ও টাকা পাঠান তারা। করোনাকালে বেশি হারে টাকা পাঠিয়েছেন, 5 বছরে লাশ হয়ে ফিরেছেন 487 জন। বিদেশ ফেরত 35% নিপীড়নের শিকার। আজকে নারী দিবস পালিত হয়েছে, এ উপলক্ষে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। খালেদার শর্ত সাপেক্ষে মুক্ত আরও 6 মাস, দেশে নিজ পছন্দে চিকিৎসা নিতে পারবেন। তিস্তা চুক্তিতে বাগড়া দেবেনি মমতা। এ ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে মিলিটেন্টস লন্ডারিং মানি ইউজিং ক্রিপ্টোকারেন্সি, ব্যাংকস গেট মোর টাইম টু ইমপ্লিমেন্ট গাইডলাইন্স, ডিইউ অনলাইন অ্যাপ্লিকেশন বিগিনস। মোটামুটি এই ছিল আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন অতিথিরা। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে দুদকের যে সদ্য বিদায়ী চেয়ারম্যান, তিনি আজকে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে তার মেয়াদ শেষ হয়েছে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর আগেও আমরা দেখেছি যে তিনি আগের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বলেছিলেন যে দুদককে নখদন্তহীন বাঘের সাথে উল্লেখ করেছেন। আজকে তিনি বলেছেন যে নিজের সঙ্গে অনেক ক্ষেত্রে আপোষ করতে হয়েছে দেশের ভাবমূর্তি রক্ষায়। তবে এ কথা বলেছেন যে দুদক আগের থেকে অনেকটা শক্তিশালী হয়েছে। আসলে আপনার মূল্যায়নটুকু জানতে চাই, কারণ এই বর্তমান যিনি সদ্য বিদায়ী চেয়ারম্যান ছিলেন তার অধীনে আসলে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি, অনুসন্ধান করতেও দেখেছি দুদককে। আসলে সফলতা ব্যর্থ সবকিছু মিলে আসলে আপনার মূল্যায়নটুকু জানতে চাই। না, অবশ্যই আগে বিগত দিনে যে দুর্নীতি দমন কমিশন শুরুর থেকে যদি ধরি, তারও আগে যে দুর্নীতি দমন ব্যুরো ছিল যেটা, তো এদের কার্যক্রম পর্যালোচনা করলে আস্তে আস্তে আসলে বলবো দুইটাই শক্তিশালী হয়েছে। দুর্নীতি শক্তিশালী হয়েছে, দুর্নীতি দমন কমিশনের শক্তিশালী হয়েছে, এটা বলবো। মানে প্যারালালি, অর্থাৎ দুর্নীতি দমনের যে চেষ্টা এবং সেটার যে সক্ষমতা, আইনি কাঠামো, এগুলো অনেকগুলোতেই অনেক শক্ত এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত ক্ষমতাশালী প্রভাবশালী লোক দুর্নীতি করে, যারা আগে হয়তো একেবারেই ডেম কেয়ার একটা যে ভাব ছিল সেটা বিপরীতে কিছু কিছু লোককে দাঁড় করানো হয়েছে, কিছু একটা বিচার আচরও আমরা দেখেছি। আগের চেয়ে অনেক বেশি বিচার হচ্ছে বা চার্জশিট হচ্ছে, কিন্তু দুর্নীতি কিন্তু কমছে না। এটা দুইটা একসাথেই চলছে। আমাদের যে মাননীয় চেয়ারম্যান সাহেব যিনি আজকে দায়িত্ব শেষ করলেন, উনি অত্যন্ত দক্ষ আমলা এবং ছিলেন এবং ওনার সততা, একনিষ্ঠতা, এগুলো অনেক ব্যাপারে উনি প্রশংসা পেতে পারেন। কিন্তু আজকে যে বিদায় বেলা যেটা বলছেন এটাও বাস্তবতা, যে অনেক সময় আসলে আমাদের দেশের যে কমিশন গুলো, সেই কমিশন গুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না। এখানে একটা হলো, আমি জানি না, বিভিন্ন যে কমিশন গুলো করা হয় এগুলো মনে হচ্ছে আমাদের সাবেক আমলাদের একটা ডাম্পিং স্টেশনের মতো। আমি এখন এটা কোথা থেকে আসলো, অন্যান্য দেশে কি অবস্থা, আমি ডিটেলস না জেনেও বলছি, যে কোনো একটা পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, যে কোনো কমিশন, কমিশন মানে হচ্ছে ইমিডিয়েট যিনি আমলা ছিলেন, সচিব ছিলেন, সিনিয়র সচিব ছিলেন, তাদেরকে নিয়ে ওখানে দিতে হবে। এইটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আরো ভালো হতো যিনি চাকরিরত আছেন, দায়বদ্ধ আছেন, অর্থাৎ যিনি যখন চাকরিতে থাকেন তখন কিন্তু কিছু দায়বদ্ধতা থাকে, একটা বয়সেরও একটা ব্যাপার থাকে, তো একটা গতি থাকে কাজের,
কিন্তু আমি দেখতে পাচ্ছি যতগুলো কমিশন হচ্ছে, কমিশন মানে হচ্ছে এই সাবেক আমলাদের দিয়ে কমিশন করতে হবে। এই প্রবণতাটা আমি মনে করি না খুব একটা ভালো প্রবণতা। এখনো ওই সেই একই জিনিস হলো যে সাবেক আমলা যারা আছে এদের হয়তো অনেকেই আহ, আহ, অনেক ব্যাপারেই দক্ষ, যেটাকে আমরা বলি হয়তো অনেস্টলি এবং দক্ষতার সাথে উনি কোনো বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছেন, কিন্তু দুর্নীতির যে শাখা প্রশাখা এগুলোর জন্য যে ধরনের ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার, যে ধরনের মানে এগুলোর পেছনে যে সূক্ষ্ম যে বেড়াজাল গুলো ভেদ করার জন্য যে নৈপুণ্য দরকার, সেটা কিন্তু একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে আস্তে আস্তে যারা উঠে আসবে, তারা যদি এইসব পর্যায়ে যায়, কমিশন যদি ওই এটাও একটা যদি সার্ভিসের মতো হয়, যে সার্ভিসের মধ্যে দুর্নীতির যে বিভিন্ন সূত্রগুলো, অর্থাৎ যেখান থেকে দুর্নীতির সূত্রপাত হয় এবং পরতে পরতে যে দুর্নীতি ইনভেস্টিগেট করার যে ইনভেস্টিগেশনের যে সমস্যাগুলো হয়, এগুলো সম্বন্ধে সম্যক ধারণা যার থাকবে, সেরকম লোকগুলো যদি কমিশনে এবং বয়সের বারে একদম রিটায়ারমেন্টের পরে, অর্থাৎ 4 বছর 5 বছর পরে, অর্থাৎ যার বয়স অ্যারাউন্ড 70 বা তারও বেশি আশেপাশে, তাদেরকে দিয়ে যখন এই সকল কমিশন গুলো করা হয়, তখন কিন্তু আমি মনে করি এটা কম কার্যকর, বরং প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ এই সকল ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞতা রাখে, বিশেষ করে ক্রিমিনাল এই যেরকম চরিত্রভিত্তিক ইনভেস্টিগেশন, অনেক সময় আপনি খুব অনেস্ট লোক, দৃঢ় লোক দিলেও হবে না, যদি ওনার প্রচুর পরিমাণ তথ্য উপাত্ত তারা ওনার কাছে না থাকে, অথবা এই ইনভেস্টিগেশন গুলো করার মতন সক্ষমতা না থাকে, উনি অনেক সময় এই মারপেজ গুলো বুঝতেও পারবেন। সেজন্য আমি মনে করি যে কমিশন মানে হচ্ছে রিটায়ার্ড লোকদেরকে সবাইকে এক জায়গায় জড়ো করে দিতে হবে, এটা থেকে বোধহয় আমাদের বেরিয়ে আসার সময় হয়েছে। কারণ এখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে, কারণ এগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় দুর্নীতির সবচেয়ে বড় যে জায়গাটা, আমি এর আগে মুর্তজা ভাই সাক্ষী আছেন, আমি এই সরকার যখন প্রথম ক্ষমতা হয় টকশোতে যে কথাটা বলছিলাম, দুর্নীতি একেবারে সম্পূর্ণ নির্মূল আমাদের মতো দেশে করা যাবে না, কোনো দেশে করা যায়নি। ইভেন এতটুকু যদি করা যায়, দুর্নীতির টাকাগুলো বিদেশে পাচার হবে না, শুধু যেই টাকাটা দুর্নীতি করবে সেটা এই দেশে টাকাটা রাখবে, এই দেশে বিনিয়োগ করবে, এই দেশে মিল কারখানা করুক, ইন্ডাস্ট্রি করুক। আমি মনে করি তাতে দুর্নীতি করে দেশের অত বেশি ক্ষতি হবে না। আমাদের যেটা সর্বনাশটা হচ্ছে, যে দুর্নীতি করে টাকাগুলো বিদেশে পাচার করতেছে, যেটা আমাদের দেশে ব্যাংকেও রাখা হয় না, কোনো কাজেও আসে। ইভেন আমাদের দুর্নীতির টাকা যদি ব্যাংকেও রাখতো, সেই ব্যাংক তারল্যের সংকট যেটা কম হইতো এবং ইনভেস্টমেন্টের জন্য তারা সহজে টাকা দিতে পারে। আমি বলছি না যেটাতে দুর্নীতি সাপোর্ট করতেছে না, আমি বলছি অন্তত এই যে বিদেশে টাকা পাচার হয়, কিভাবে হয়, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো, সেই জিনিসগুলো যারা জানে তারা কিন্তু এই আমি খুব কমই দেখছি এই কমিশন গুলোতে, বিশেষ করে এই সকল যত কমিশন হচ্ছে গভর্নমেন্টের, সেই কমিশন মানে হচ্ছে হয়তো মেবি তারা খুবই দক্ষতা ওইটা ওনার ক্ষেত্রে ছিলেন, অথবা খুবই অনেস্ট লোক ছিলেন, কিন্তু এই কলা কৌশল গুলো যেভাবে হয় দুর্নীতি এবং বিশেষ করে টাকা পাচারের যে বিষয়গুলো, এগুলো হাইলি টেকনিক্যাল বিষয়। এই বিষয়গুলো জ্ঞান সম্পন্ন লোকদের দিয়ে কমিশন করলে হয়তো আরো বেশি আমরা ফল পেতাম। অবশ্যই আমি বলবো আমাদের এই কমিশন যখন প্রথম করা হয়, আর সর্বশেষ এই যে কমিশনের চেয়ারম্যান সাহেব বিদায় নিলেন, এর মধ্যে তাদের পারফরমেন্সের অনেক ডেভেলপমেন্ট তো অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওনাদের উন্নয়ন যে হারে হয়েছে, অর্থাৎ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা লিগ্যাল ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে, মামলা মোকদ্দমার সংখ্যা অথবা বিচারের সংখ্যা, শাস্তির সংখ্যা হিসাব করে দেখা যাবে এটা ট্রেন্ডটা আপওয়ার্ড, বাট একই সাথে সাথে দুর্নীতির ট্রেন্ডও কিন্তু আপওয়ার্ড। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। ধন্যবাদ। জি ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই, আসলে দুর্নীতি দমন কমিশন আমরা দেখেছি যে তাদের কার্যক্রম এবং তারা অনেক কাজই করেছে, অনুসন্ধান করেছে, অনেককে ধরেছে, কিন্তু রাঘব বোয়াল দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে আসলে কতটা আইনের আওতায় শেষ পর্যন্ত আনতে পেরেছে, এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বলেন। একই সঙ্গে আসলে দুর্নীতি বন্ধে বা দুর্নীতি প্রতিরোধে আসলে দুদকের ভূমিকা নিশ্চয়ই আছে, কিন্তু দুর্নীতি বন্ধে আগে থেকেই যে একটি সচেতনতার বিষয় কিংবা সুশাসনের বিষয়, সেটি আসলে থাকা উচিত, আপনি যদি এই বিষয়ে মন্তব্য করেন। জি ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে, আমরা রাজনীতিবিদরা সহ আমরা যারাই আলোচনা করতে যাই, যারাই কথা বলতে যাই, বিশেষ করে আমাদের রাজনীতি থেকে এই কথাটার উদ্ভব হয়েছে যে আগের চেয়ে ভালো হয়েছে। মানে গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টির পরিমাণ আর একটু বেশি।
তার আগের দিন হয়তো আরেকটু কম ছিল, বিষয়টি হয়ে গেছে আমাদের এই রকম যে আগের চেয়ে একটু বেশি। আমাদের ইন্টারনেটের গতি দক্ষিণ এশিয়ার মধ্যে এখনো আমাদের সবচেয়ে কম। এখন আমরা আলোচনা করতে গেলে বলবো আমাদের আগের চেয়ে বেড়েছে, আগের চেয়ে বেশি হয়েছে। এই যে আগের সাথে আমাদের কম্পেয়ার করার যে একটা মানসিকতা ধারণ করে আমরা বসে আছি, আমাদের যে পিছিয়ে থাকা এবং আমরা যে বহু কিছু করতে পারি না, তার একটা প্রধানতম কারণ হয়েছে যে আমরা এই যে তুলনা করে নিজেরা এক ধরনের আত্মতৃপ্তিতে ভোগী, খুবই অসুস্থ শ্রেণীর বা খুবই অসুস্থ প্রকৃতির একটা আত্মতৃপ্তি, যে আগের চেয়ে ভালো হয়েছি, আগের চেয়ে ভালো হয়েছি। আমার সামনে কোনো গোল নাই, আমি কোন জায়গাতে পৌঁছতে চাই এটা আমি জানি না, আমার কোন জায়গাতে পৌঁছানো উচিত এটা আমি জানি না। আমি 10টা কাজের মধ্যে একটি কাজ করি, 2টি কাজ নিয়ে নড়াচড়া করি, আর 7টি কাজ বা 8টি কাজ আমি কিছু করি না। কিন্তু আমি বলি যে আগে একটি কাজও হয়নি, এখন আমি 3টি কাজ করেছি, সুতরাং আমি 5 নম্বর পেয়েছি। এই যে আমাদের একটা মানসিকতা হয়েছে, এটি হচ্ছে একটা জাতির, একটা দেশের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, একটা সুস্থ চিন্তার ক্ষেত্রে একটা বড় রকমের প্রতিবন্ধকতা। আপনারা সবাই বলছেন যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে তদন্ত বেশি করেছে, আগের চেয়ে কারো কারো শাস্তি দিয়েছে, এরকম বহুবিধ কথা, সাফল্যের ব্যাপার তৈরি হয়েছে। এখন দুর্নীতি কমিশনের কাজকে যদি আপনি খুব ক্রিটিক্যালি দেখেন, তাহলে দেখবেন যে তারা কিছু কিছু ঘটনার তদন্ত করেছে, মামলা করেছে, কিছু কিছু ঘটনার বিচার হয়েছে, কয়েকটি ঘটনার হয়তো শাস্তি হয়েছে। এর বাইরে যে কথাটি বলা হয় যে আগে যে সমস্ত মানুষের তারা মনে করতো যে কিছুই হয় না, সেই সমস্ত মানুষদেরও দুদক জিজ্ঞাসাবাদ করেছে। কথাটা সত্যি, আংশিক সত্যি। জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ কি করেছে? যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে বড় বড়, এরকম কিছু মানুষকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে, ডেকে নিয়েছে, বিশাল বড় করে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে দুদক অমুককে ডেকেছে, অমুককে জিজ্ঞাসাবাদ করেছে। তারপরে গিয়ে কিছুদিন পরে গিয়ে দেখা গেছে যে সে একটা ক্লিন সার্টিফিকেট পেয়েছে, যে না, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই। এটা আমি আপনাদের টেলিভিশনে আপনারা এরকম বহু সংবাদ প্রচার করেছেন, আপনারা এটা অনেকগুলো দেখাতে পারবেন যে এরকম ঘটনা ঘটেছে। যে জায়গাটাতে দুদকের কাজটা হওয়া দরকার ছিল, সেই জায়গাটি হচ্ছে যে বড় বড় দুর্নীতির, বাংলাদেশের মতো দেশে দুদকের পক্ষে সবগুলো দুর্নীতি অনুসন্ধান করা সম্ভব নয়। বাংলাদেশের মতো দেশে দুদকের পক্ষে সবগুলো দুর্নীতির অনুসন্ধান করে, তদন্ত করে শেষ পর্যন্ত মামলা বিচার করা সম্ভব নয়, কারণ দুর্নীতির প্রকৃতি এবং বিস্তার এত বেশি। তাহলে কি করা উচিত? উচিত হচ্ছে আপনাকে কিছু দৃষ্টান্ত তৈরি করা। সেই দৃষ্টান্তগুলো কি? দৃষ্টান্তগুলো হচ্ছে সুনির্দিষ্ট করে বড় বড় যে দুর্নীতির ঘটনাগুলো ঘটেছে, সেই বড় বড় দুর্নীতির ঘটনাগুলোর ক্ষেত্রে আপনি যদি তদন্ত করতে পারতেন, বিচার করতে পারতেন, তাহলে আমি দুদকের সাফল্য বা দুদকের এই জায়গাটিতে আমি প্রশংসা করতাম যে আগের চেয়ে বেশি হয়েছে। এখন বেসিক ব্যাংক লুট করলো যে অর্থমন্ত্রী যার নাম বলেন, দুদক তদন্ত করতে গিয়ে তার সম্পৃক্ততা খুঁজে পায় না। দুদক মাসের পর মাস, বছরের পর বছর ধরে তদন্ত করে, তার নামে মামলা হয় না। কতগুলা 40টা 30টা মামলা করে, সেই মামলায় প্রধানতম আসামি দেশের অর্থমন্ত্রী বলেন যে ওই লোকটা সাগর চুরি করেছে, আর আপনি তদন্ত করতে গিয়ে তার নাম খুঁজে পান না। এই যে খুঁজে পান না, এতে পাবলিক পারসেপশন তৈরি হয় যে হয় আপনার সক্ষমতা নাই, অথবা আপনার ক্ষমতা নাই, অথবা আপনি করতে চান না। এই যে তিনটির যে কোনো একটি সত্যি, এই তিনটির যে কোনো একটি যখন সত্যি হয়, দেশের মানুষের কাছে যখন এই মেসেজটি যায়, এই সংবাদটি যায়, তখন দেশের মানুষ মনে করে যে দুদকের হয়তো সেই ক্ষমতা নাই। এই কারণে দুদক এই কাজগুলো করতে পারে না। এই বিগত বছরগুলো ধরে দুদকের বিষয়ে সাধারণ মানুষের পারসেপশন এইরকম করে তৈরি হয়েছে। এটা গেল একটি দিক। আরেকটি দিক হচ্ছে, আমি মূল প্রসঙ্গে এখন আসিনি, আসবো। আরেকটি দিক হচ্ছে মিজান ভাই যে কথা বলেছেন যে সাবেক আমলাদের একটা ডাম্পিং স্টেশন এখানে বানানো হয়েছে। কথাটা সত্যি। আমাদের যত এই ধরনের এই ধরনের প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে সাবেক আমলাদের এনে পুনর্বাসনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি, তারপরে এখন দুদক। আমি এই সাবেক আমলাদের এই ডাম্পিংটাকে সমর্থন করতাম যখন দেখতাম যে এরা এই জায়গাগুলোতে এসে খুব ভালো দৃষ্টান্ত তৈরি করছে, খুব ভালো কাজ করছে। কিন্তু পিএসসির জায়গাটি ছাড়া ওইখানে কেউ কেউ গেছেন এবং কেউ কেউ অনেক ভালো কাজ করেছেন। এর বাইরে আমাদের অন্যান্য যে সেক্টর, যে জায়গাগুলো আছে, সেরকম কোন জায়গাতে আমাদের কোনো আমলা, কোনো দৃষ্টান্ত, যেমন মানবাধিকার সংস্থা নামে একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে যে সুযোগ সুবিধা নিয়ে একজন সাবেক আমলাকে বসানো হয়, এই মানুষটার কাজ কি? 5 বছর ওই মানুষটা কি
কি কাজ করেন? তার কোনো কাজ নাই, কোনো কাজ করেন না। তিনি মাঝে মধ্যে কিছু কথা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু চিঠি লেখেন। এখন এই কাজের জন্য এরকম হাই প্রোফাইল একজন আমলাকে এত সুযোগ সুবিধা দিয়ে রাখার আদৌ কোনো দরকার আছে? এর আমি কোনো কার্যকারিতা খুঁজে পাই না। এই যে প্রসঙ্গগুলো আছে, এই জায়গাগুলো আমাদের ভাবা দরকার, আইন করা দরকার, নীতি করা দরকার, যে কাদেরকে কোন পজিশনে বসানো হবে, কেন বসানো হবে। দুর্নীতির জায়গাতে ফিরে আসি। আমরা কি দুর্নীতি বন্ধ করতে চাই? আমরা কি দুর্নীতি কমাতে চাই? আমরা কি দুর্নীতির বিস্তার রোধ করতে চাই? যদি চাই তাহলে দুদক, একটি দুদক আছে, এরকম 1 কোটি দুদক বানালেও এই দুর্নীতি রোধ করা যাবে না, দুর্নীতির বিস্তার কমানো যাবে না, দুর্নীতি প্রতিরোধ করা যাবে না। তাহলে করতে হবে কি? দুর্নীতি যদি আমি কমাতে চাই, দুর্নীতির বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে চাই, দুর্নীতি যদি রোধ করতে চাই, বন্ধ করতে পারবো না, কমাতে পারবো, সিগনিফিকেন্টলি কমাতে পারবো। সেই কমাতে পারার জন্য ক্ষমতায় যে রাজনৈতিক সরকারটি থাকবে, ক্ষমতায় অবশ্যই রাজনৈতিক সরকারকে থাকতে হবে। রাজনৈতিক সরকার ছাড়া অন্য কোন সরকার ক্ষমতায় থাকলে কাজটি হবে না। ক্ষমতায় যে রাজনৈতিক সরকারটি থাকবে, সেই রাজনৈতিক সরকারটির বিশ্বাস করতে হবে, মনে প্রাণে চাইতে হবে যে আমি দুর্নীতি কমাতে চাই। রাজনৈতিক সরকার, আমাদের দেশের কোন রাজনৈতিক সরকার মুখে বলে তারা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, কিন্তু তারা দুর্নীতি কমাতে চায় এই নীতি অবলম্বন করে না। তারা দুর্নীতি কমাতে চায় এই নীতিতে বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে যেটা হয়েছে, যে দুর্নীতি কারা করে? যখন যারা ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় যারা থাকে তাদের পাশে আশেপাশে সুযোগ সুবিধা প্রাপ্ত ক্ষমতাবান লোকগুলো দুর্নীতি করে, তাদের আশ্রয় প্রশ্রয়ে দুর্নীতি করে। সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজনৈতিক সরকারের সদিচ্ছা খুব জরুরি। কিন্তু আমাদের দেশের সরকারগুলোর সেই রাজনৈতিক সদিচ্ছা থাকে না। শুধু তাই নয়, টাকা যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা যে পাচার হয়ে যায়, আমাদের কোন রাজনৈতিক সরকার এটা স্বীকারই করে না। বর্তমান সরকার 3 মেয়াদে ক্ষমতায় আছে, তারা স্বীকারই করতে চায় না যে টাকা যে পাচার হয়ে যায়। তারা বহু বছর পরে, সেই 10-12 বছরের মধ্যে এই 11 বছর পরে এসে পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে কানাডার বেগমপাড়াতে বাড়ি কিনে বা টাকা পাচার করে আমলারা বেশি, রাজনীতিবিদরা কম। এখন হাইকোর্ট এই তালিকা চায়, কিন্তু আমাদের সরকার তদন্ত করে এই জায়গাটিতে কোনো ব্যবস্থা নিতে পারে না। একদিন কথা বলে তার বাইরে চুপ। অর্থাৎ মূল প্রসঙ্গটি শেষ করি এটা বলে যে আমরা দুর্নীতি নিয়ে কথা বলবো। বর্তমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যিনি বিদায় হয়ে যাচ্ছেন, তার নিয়ে আলোচনা করতে পারবো, সমালোচনা করতে পারবো। যিনি আসবেন তাকে নিয়ে তর্ক করতে পারবো, বিতর্ক করতে পারবো, সমালোচনা করতে পারবো। কিন্তু দুর্নীতি আমরা কমাতেও পারবো না, দুর্নীতি আমরা রোধও করতে পারবো না, বিস্তার ঠেকাতে পারবো না, যদি না সরকার দুর্নীতি কমাতে চায়, যদি না সরকার আন্তরিকভাবে বিশ্বাস করে, আন্তরিকভাবে নীতি অবলম্বন করে যে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না, দুর্নীতি আমরা কমাবো, দুর্নীতি প্রতিরোধ করব। সেই কাজটি করতে হলে সরকারের আশেপাশে যারা আছে, যাদের বিষয়ে সাধারণ মানুষের বা সাধারণভাবে গুঞ্জন আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওই ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নাম দুর্নীতি দমন নয়। দুর্নীতি দমন ক্যাসিনোর চেয়ে আরো সরকারের কাছে যারা আছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, তাদের বিষয়ে তদন্ত করার সক্ষমতা, তদন্ত করার মতো আন্তরিকতা এবং সর্বোপরি দুর্নীতি দমন করতে চাই, সবার জন্য নীতি এক, সবার জন্য আইন এক, এরকম একটা বিষয় যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলেই আমরা দুর্নীতি দমন করতে পারবো। তাছাড়া এই দুর্নীতি দমন কমিশনে একজনকে বসিয়ে আমরা সমালোচনা করতে পারবো, তর্ক বিতর্ক করতে পারবো, দুর্নীতি কমাতে পারবো না। জি, ধন্যবাদ। থাকুন আপনি। অধ্যাপক মিজানুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই, রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে চাই। যে সংকটটি আসলে আরো দীর্ঘায়িত হচ্ছে এবং অনেক বৈঠক হয়েছে, আশ্বাস হয়েছে, আশ্বাসগুলো আশ্বাসের মধ্যেই রয়ে গেছে, প্রত্যাবাসনে আসলে কোনো আশার আলো দেখছি না আমরা। আজকে পররাষ্ট্রমন্ত্রী একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন যে রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে বলেছেন, যারা যে বাংলাদেশে যে জাতিসংঘের দূত রয়েছেন তাকেও বলেছেন। এই পর্যায়ে আসলে কিভাবে মূল্যায়ন করবেন রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছেন, এগুলো তো কোনোটাই নতুন কথা না, এগুলো অনেক পুরনো কথা। এবং জাতিসংঘের যে বিশেষ দূত ছিলেন এবং জাতিসংঘ যত ধরনের ওখানে মিশন পাঠিয়েছেন, তাদেরও একই কথা ছিল যে যারা রোহিঙ্গা শরণার্থী যারা এখানে চলে আসছে বাস্তুচ্যুত হয়ে, তাদেরকে ওখানে পাঠানোর আগে একটা পরিবেশ তৈরি করতে হবে এবং তারা যেখান থেকে আসছে সেই জায়গাগুলো তাদের জন্য নিরাপদ করতে হবে। এবং তাদের, কারণ এই প্রত্যাবাসন কিন্তু আরো আগেও হয়েছিল, রোহিঙ্গা যেরকম এই আসছেই বা আবার ফেরত যাওয়ার কাহিনীও আছে, কিন্তু যারা ফেরত দিয়েছিল তারা সহ আবার ফেরত আসছে, আবার এখানে দেশে চলে আসছে, সেই ঘটনা আছে। অর্থাৎ এটা কিন্তু সাস্টেনেবল করতে হয়, তাইলে এই বিষয়গুলো নিশ্চয়তা দিতে হবে।
যে যারা যাবে তারা যেন ফিরে না আসে, তাদের যে বাড়িঘর, তাদের অধিকার এবং বিশেষ করে নাগরিকত্ব, যে বিষয়গুলো দীর্ঘদিন বছরের পর বছর একবারে আনসার্টেন ইস্যু এগুলো রয়ে গেছে, সেগুলো সমাধান না করে অন্তত আন্তর্জাতিক সংস্থাগুলো চাইবে না যে তারা ফেরত যাক। তো সেখানে একটা, আমি জানি না, আমি একটু আগে কোন একটা নিউজ পোর্টালে যেটা দেখলাম যে এগুলো তো আন্তর্জাতিক ক্ষেত্রে তো অনেক ঘটনাই ঘটে, যে এরা বিশেষ করে মিয়ানমারের নতুন করে এই সামরিক জান্তা যখন পুরো ক্ষমতা নিয়ে নিল, যখন পুরো মিয়ানমার এখনো উত্তাল, প্রতিদিন মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে এবং গুলিতে মানুষ মারা যাচ্ছে, সেই অবস্থার মধ্যে যেটা এটা কতটা সত্যতা আছে আমি জানি না, যে তারা এখন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার সাথে একটু সম্পর্ক আরো ঘনীভূত উৎস করতে চায়, এবং সেটা অনেকটা এরকম যে তারা তো একটা বাস্কেটের মধ্যে ঢুকে গেছিল চায়না, এখান থেকে হয়তো একটু মুখটা বের করতে চায়, এরকম একটা খবর আমি একটু আগে দেখলাম। তো এইটার প্রেক্ষিতে কেউ কেউ আশা করছে, প্রত্যাশা করছে হয়তো এখন যে মিয়ানমার যে সরকারটি নতুন এখন ক্ষমতা দখল করলো, তারা যেভাবে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে গেছে, অভ্যন্তরীণ ভাবে তো সংকটের মধ্যে আছে, তাদের পুলিশ বাহিনীর লোক মানে তাদের ডিফেক্ট করে ভারতে পালিয়ে গেছে, এখন তাদেরকে খুঁজছে বিভিন্ন বাহিনীর থেকে লোকজন, কারণ ওখানে আমরা তো একটা জনগোষ্ঠীকে এখানে দেখতে পাচ্ছি যাদেরকে আমরা রোহিঙ্গা বলছি, এর বাইরেও এরকম এত জটিল একটা সমাজ, বহু রকমের জাতি উপজাতির বিন্যাসের মধ্যে দিয়ে আছে, কেউ চায়নাতে পালিয়ে গেছে, কেউ কেনা বলা হয় থাইল্যান্ড দিকে পালিয়ে আসে, ওখানে যুদ্ধ করতেছে, কেউ ভারতের বিভিন্ন জায়গায় পালিয়ে যুদ্ধ, এরকম বহু ঘটনা ওখানে আসে। এই যে তারা এখন অভ্যন্তরীণ যে সংকট, এর সাথে এখন যে আন্তর্জাতিক একটা চাপ, এই দুইটাকে সামাল দেওয়ার জন্য কেউ কেউ মনে করে হয়তো একটা আমাদের এই সংকটটা দূরীভূত হওয়ার জন্য, একটা সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রস্তাব বা একটা নতুন উপায় হয়তো তারা খুঁজে বের করবে। যার কারণে কেউ কেউ বলে যে হ্যাঁ, এর আগেও যখন এরকম সামরিক সরকার আসছিল বা আরো কড়া সামরিক শাসন ছিল, তখনও কিন্তু আমাদের এই প্রত্যাবর্ষণ যেটা ফিরিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আগে ঘটেছিল। তো এখনো কেউ কেউ আশা করে এইবার হয়তো এই চাপের পড়ার কারণে হয়তো অন্তত তারা এই কাজটা শুরু করবে, আমি জানি না। এটা বাংলাদেশের সক্ষমতার জায়গা তো নিশ্চয়ই বাড়াতে হবে এই ক্ষেত্রে আসলে। না, সক্ষমতার জায়গা বাড়ানোর জন্য আসলে যেই লোকগুলা আসছিলে ফিরে আসছে, তাদের আসলে ওখানে আর এখন কিছুই অবশিষ্ট নাই। মানে তাদের যে বাড়িঘর, এগুলো একদম আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে কোথাও কোথাও একবার এটাকে এখন মানে ফসলের ক্ষেতে পরিণত করা হয়েছে, কোথাও কোথাও সামরিক বাহিনীর স্থাপনা তৈরি করা হয়েছে তাদের অস্তে। অর্থাৎ তাদেরকে যদি নিতে হয়, এটা আন্তর্জাতিক সম্প্রদায়েরকে এই ব্যাপারে একটা নিশ্চয়তার বিধান করতে হবে যে তারা যেন গিয়ে ওখানে থাকার পায় এবং তাদের নাগরিকত্ব পায় এবং তারা মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে কাজ করার সুযোগ পায়। এই কতগুলো নিশ্চয়তা না হলে আপনি দিবেন, আবার কোনো না কোনো ভাবে ফেরত চলে আসবে। সেই ব্যাপারটা আমার মনে হয়, আমি জানি না, এখন এগুলো তো ইন্টারন্যাশনাল পলিটিক্সে বহু ঘটনা আছে। আমরা মনে করেছিলাম যে চায়না মেইন, চায়না এটা করতে পারে, চায়নার উপরেই আমাদের ভরসা ছিল, কারণ একমাত্র মুরব্বী চায়না। কিন্তু অতি সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রে ঘটনা যদি ওদিকে মোড় নেয়, চাপে পড়ে হোক আর যাই হোক, চায়নার থেকে একটু সরে এসে তারা যদি আবার আমেরিকা অথবা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সখ্যতা করতে চায়, সেই ক্ষেত্রে হয়তো এটা একটা পজিটিভ একটা ফ্লেভার দেওয়ার জন্য আমার মনে হয় কিছু সংখ্যক হলেও রোহিঙ্গাকে তারা নিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। এটি আপাতত আমার। আর অন্য যে কথাগুলো বলছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এগুলো কোনোটাই নতুন না, এগুলা বরাবরই বলে আসছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো বলে আসছে, এবং কোনোটাই আসলে এই মিয়ানমার সরকার কর্ণপাত করছে না, এটা হলো বাস্তবতা। জি, ধন্যবাদ। গোলাম মুর্তজা, আপনার কাছে আসলে আসতেছি যে আজকে আমরা দেখেছি যে খবরের তালিকা অপহরণ, এক বাংলাদেশিকে অপহরণ করেছে এবং এই অভিযোগ আসলে 2 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বাংলাদেশে আসলে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আসলে কথা হয়, এগুলো নিয়ে আপনারাও কথা বলেন। বাংলাদেশের সক্ষমতার জায়গাটি আসলে বাড়ানো উচিত কিনা প্রত্যাবাসনের ক্ষেত্রে? ক্ষমতা বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? কিসের সক্ষমতা বাংলাদেশের? প্রত্যাবাসনের ক্ষেত্রে যে কূটনৈতিক বাংলাদেশ আসলে কি চায়? বাংলাদেশ কি চায়? বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়? বাংলাদেশ কি মনে করে যে রোহিঙ্গাদের তারা ফেরত পাঠাতে পারবে?
এটা বাংলাদেশের পরিষ্কার করতে হবে, করা দরকার প্রথমত বাংলাদেশের জনমানুষের সামনে। কারণ বাংলাদেশ রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের যে নীতি, সেই নীতি বাংলাদেশ সরকারের নীতিটি একেবারেই মানে স্বচ্ছ নয়। বাংলাদেশ কি করতে চায়? প্রথমত কথা, আপনি যদি বলেন যে রোহিঙ্গা, আমি আসছি এই আলোচনায়, ধরেন রোহিঙ্গাদের, মিজান ভাই যে কথাই বললেন আমি ওই জায়গা থেকে শুরু করি, যে মিয়ানমারের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে মিয়ানমার আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের সঙ্গে রোহিঙ্গা মিয়ানমারের একটা সুসম্পর্ক বা এরকম একটা সম্পর্কের প্রেক্ষিতে তারা কিছু সংখ্যক রোহিঙ্গা ফেরত নিতে পারে। না, তার কোনো সম্ভাবনা নাই, তারা ফেরত নেওয়ার জায়গাতে কোনো অবস্থাতেই যাবে না। যাবে না তার কারণ দু তিনটি। রোহিঙ্গাদের ফেরত নিতে চায় না সেনাবাহিনী মিয়ানমারের, রোহিঙ্গাদের ফেরত নিতে চায় না রাজনৈতিক দল, সূচির যে রাজনৈতিক দল সেই দল, রোহিঙ্গাদের ফেরত নিতে চায় না মিয়ানমারের এখন যারা সামরিক সরকার বিরোধী যে যারা আন্দোলন করছেন তারা রোহিঙ্গাদের ফেরত নিতে চায় না। অর্থাৎ সামরিক শাসকরা ফেরত নিতে চায় না, রাজনৈতিক দল ফেরত নিতে চায় না। এখন যারা আন্দোলন করছেন তারা শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তার মধ্যে আরো বহুজন আছে, তারাও রোহিঙ্গাদের ফেরত দিতে চায় না। তো এরকম একটা প্রেক্ষিতে এমনিতেই আন্দোলনের কারণে সামরিক সরকার কিছুটা বিপদে আছে। সেই ক্ষেত্রে তারা এখন বাংলাদেশের সঙ্গে বা আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বসে একটা সমঝোতা করে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক রোহিঙ্গা ফেরত নিয়ে আরো একটু বেশি বিপদ তার জন্য তৈরি করবে, এরকম বিপদের কোনো সম্ভাবনা নাই। আমরা আত্মতুষ্টির জন্য এরকম কথা বলতে পারি। তার মানে হচ্ছে বর্তমান প্রেক্ষিতে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয়ত কথা, বাংলাদেশ কি চায়, বাংলাদেশের নীতিটা কি? বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়। বাংলাদেশের তো রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা ছিল রাখাইনে, তো বাংলাদেশ কেন রোহিঙ্গাদের ভাষান্তরে নিয়ে যাচ্ছে? রোহিঙ্গাদের কি সব রোহিঙ্গা কেন নিয়ে যাচ্ছে? বলে যে একটু ভালো থাকবে। কতজনকে ভালো রাখবেন? 10-12 লক্ষ রোহিঙ্গা আপনি ভাষান্তরে নিয়ে যাবেন 1 লক্ষকে, তার 11 লক্ষ যেখানে আছে সেখানেই থাকবে। তো রোহিঙ্গারা ভাষান্তরেও থাকবে, রোহিঙ্গারা এখন যেখানে আছে সেখানেও থাকবে। আবার রোহিঙ্গাদের তাহলে আপনি এই ভাষান্তরে কেন নেবেন? একটা দেশের 2500-3000 কোটি টাকা কেন আমরা খরচ করছি? তার মানে কি আমরা ধরে নিচ্ছি, বাংলাদেশ সরকার ধরে নিচ্ছে যে রোহিঙ্গাদের আর কখনো ফেরত পাঠাতে যাবে না, এদের এমন একটা জায়গায় রাখতে হবে, সেই জায়গাটি একটা স্থায়ী জায়গা, সেটি হচ্ছে ভাষান্তরের জায়গা। তো বাংলাদেশ সক্ষমতা আসলে কোথায় বাড়াবে? আরেকটি জায়গা যেটা খুব পরিষ্কার করে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই করতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আদৌ বুঝে কথা বলছেন কিনা সেটা আমার মাঝে মধ্যে খুব সন্দেহ জাগে। তার কারণ হচ্ছে এবারের রোহিঙ্গা ইস্যু যখন এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে আসলো, তখন বাংলাদেশের সামনে একটা সুযোগ আসলো। বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করছিল। এবারের যখন রোহিঙ্গা আসলো তখন একটা বহুপাক্ষিক সুযোগ তৈরি হলো, জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব সবাই মিলে একমত হয়ে বাংলাদেশের পক্ষে একটা অবস্থান নিল। এবং আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে সুনির্দিষ্ট করে বহুপাক্ষিক পরিকল্পনার, বহুপাক্ষিক আলোচনার সেই জায়গাটিতে সুনির্দিষ্ট করে 5টি প্রস্তাব দিলেন। এই প্রথম খুব সুনির্দিষ্ট প্রস্তাব, এবং প্রস্তাবগুলো খুবই চিন্তা করার মতো এবং খুব বাস্তবসম্মত। তো সেই জায়গাতে প্রস্তাব দিলেন যে এটা বহুপাক্ষিক সমস্যার মাধ্যমে সমাধান হবে। এখন এই যে চীন ফ্যাক্টর এখানে কাজ করছে, চীন আসলে কার পক্ষে কাজ করে, চীন আসলে কি চায়? চীন যেটা করলো, বাংলাদেশ যেহেতু আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে একমত হয়ে বহুপাক্ষিক আলোচনায় চলে গেল, চীন বাংলাদেশকে চাপ দিয়ে খুব তড়িঘড়ি করে বাংলাদেশকে চাপ দিয়ে মিয়ানমারের সঙ্গে একটা দ্বিপাক্ষিক চুক্তি করালো যে সমস্যার সমাধান করবে। তখনই আন্তর্জাতিক বিশ্ব বলেছিল এবং আমাদের মতো ক্ষুদ্র মানুষরা আমরাও বলেছিলাম যে দ্বিপাক্ষিক চুক্তি করে সমস্যার সমাধান হবে না। কিন্তু সরকারের এই পররাষ্ট্রমন্ত্রীরা খুব জোর দিয়ে বলেছিল তারা প্রায় পাঠিয়ে দিচ্ছে, অমুক তারিখে পাঠাবে, মিয়ানমার কথা দিয়েছে, মিয়ানমারকে আমরা বিশ্বাস করি, এই সমস্ত কথা বলবে। কারণ যে দেশের নেতৃত্ব কথা বলে যে মিয়ানমারকে আমরা বিশ্বাস করি, তো সেই দেশের নেতৃত্বের যে সক্ষমতা কত কম এর চেয়ে বেশি বোঝার দরকার থাকে না। এখানে চীনের প্রসঙ্গ আসছে যে চীন যদি আমাদেরকে সমর্থন করে তাহলেই শুধুমাত্র রোহিঙ্গারা যেতে পারে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা কোনো ফ্যাক্টর না, রোহিঙ্গা ইস্যুতে ইউরোপ কোনো ফ্যাক্টর না। কারণ আমেরিকা এবং ইউরোপের কোন রকম সাহায্য এবং সহায়তা ছাড়া মিয়ানমার টিকে থাকবে, টিকে আছে, টিকে থাকতে পারবে। মিয়ানমার টিকে থাকতে পারবে না চীন যদি তাকে এইভাবে সহায়তা না করে, মিয়ানমার টিকে থাকতে পারবে না রাশিয়া যদি কোনো এইভাবে তাকে সহায়তা না করে, মিয়ানমার টিকে না করে, ভারত যদি তাকে সহায়তা নাও করে তবুও সে টিকে থাকবে। অর্থাৎ ভারতের অবস্থানটা এখানে অত গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বাংলাদেশে যেহেতু ভারত বিরোধী রাজনীতি খুব প্রবল, এই কারণে চীন কি করে সেটা আলোচনায় আসে না, ভারত কি করলো না সেটা আলোচনায় আসে। এখানে ফ্যাক্টর হচ্ছে চীন।
জাতিসংঘে এ যাবৎকালে যতগুলো প্রস্তাব মিয়ানমারের বিপক্ষে আনতে চাওয়া হয়েছে নিরাপত্তা পরিষদে, যে প্রস্তাবগুলো যদি পাশ করা যেত তাহলে সত্যি সত্যি মিয়ানমার একটা চাপে পড়তো, তখন হয়তো মিয়ানমার কিছুটা পজিটিভলি দেখতো রোহিঙ্গাদের বিষয়। প্রতিটি প্রস্তাব, কোন প্রস্তাব রাশিয়া দুঃখিত, কোন প্রস্তাব রাশিয়া এবং চীন যৌথভাবে ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে, কোন প্রস্তাব চীন একা ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে। এই যে চীনের যে রাশিয়ার পক্ষে মিয়ানমারের পক্ষে অবস্থান, এই অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশ রোহিঙ্গাদের কখনো কোনো দিন ফেরত পাঠাতে পারবে না। বাংলাদেশ যে নীতি নিয়েছে সাধারণ মানুষকে বোঝানোর, ওই ছেলে ভুলানো কথা বলার, যে রাশিয়া আমার পাশে আছে, চীন আমার পাশে আছে, বাংলাদেশের সরকারের মন্ত্রীরা যখন কথা বলে যে কোট আন কোট পাশে আছে, তখন পৃথিবীতে এই পাশে থাকার সংজ্ঞা পরিবর্তন হয়ে যায়। পাশে থাকা মানে কি? বাংলাদেশ বলে চীন আমার পাশে আছে, মিয়ানমারের পক্ষে ভোট ভেটো দেয়, বাংলাদেশের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়, আর বাংলাদেশ বলে যে আমার পাশে আছে। অর্থাৎ বাংলাদেশ সরকারের নীতি, সে নীতি যদি নিজে পরিষ্কার না করে, নিজে যদি তার বন্ধুদের সঙ্গে আলোচনা করার সক্ষমতা অর্জন না করে, দর কষাকষির সক্ষমতা অর্জন না করে, তাহলে এই রোহিঙ্গাদের নিয়ে আমাদের কপালে বহু কষ্ট আছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রায় কোনো সম্ভাবনা আমি দেখছি না। জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু আরেকবার করে যেতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসতে যে করোনা ভাইরাসে আজকে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি, অর্থাৎ এই বছরের সবচেয়ে বেশি আক্রান্ত 845 জন ধরা পড়েছে গত 24 ঘন্টায় এবং 14 জন মারা গেছে। টিকা প্রয়োগ হচ্ছে, কিন্তু আমরা বিভিন্ন স্লোগানও দেখছি যে করোনার সতর্কতা, কিন্তু সেগুলো মানতে দেখছি না। সামনে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। কি বলবেন আসলে সতর্কতায়? আপনার শেষ মন্তব্য নিতে চাই, একদম 2 মিনিটে যদি শেষ করেন। প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের এই রোহিঙ্গা বিষয়ে বক্তব্য টোটালি কন্ট্রাডিক্টরি বক্তব্য দিলেন মুর্তজা ভাই। আপনি প্রথম অংশে বললেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে সমাধান করতে হবে, পরে কিন্তু আবার ওই চায়নাতে চলে আসলেন। না, আপনি বুঝতে পারেন নাই, এটা আপনার বোঝার অক্ষমতা। কোনো কারণ নাই, এটা আপনার বোঝার অক্ষমতা। না, আবার বোঝার অক্ষমতা নাই, ভালো করেই বুঝছি। আর কোন জনগণকে বোঝাতে হবে এটা নিয়ে, কোন জনগণের কাছে ক্লিয়ার করতে হবে বলেন দেখি, কেন, পারপাসটা কি? আমরা যেটা সরকার বলেন, আপনি বলেন। চায়না হলো মূল প্রতিবন্ধকতা, তাহলে চায়নার সাথেই তো এটা নিয়ে আলাপ করতে হবে, সেটাই আসছে। এরপরে আসেন, আর এটা নিয়ে যেহেতু আর সময় নাই, আপনি কোভিড এর পাড়া কমার যে বিষয়টা, এটা তো বিভিন্ন সময় আমরা দেখছি, গত বছর থেকে এটা কমে বাড়ে। তবে এখন যেটা হচ্ছে, সংক্রমণের হার বাড়লেও যারা মানে টিকা যে গ্রহণ করে ফেলছে বা টিকা গ্রহণের প্রবণতা যদি বাড়ে, অর্থাৎ আমরা যদি একটা বড় জনগোষ্ঠীকে টিকা দিয়ে ফেলতে পারি, তো দেখা গেছে আমাদের যে অক্সফোর্ড যে টিকা, যারা ইভেন সর্বশেষ গবেষণা দেখা গেছে একবার যারা টিকা নিয়ে ফেলছে, একবার 1 ডোজ, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার মানে সম্ভাবনা 94% কমে গেছে। তো আমার মনে হয় আর কি, সংক্রমণ যেটা বাড়ছে, এটার জন্য আমার মনে হয় ওই যে অনেকটা গা ছাড়া ভাব, যে অনেকে মনে করে যে মৃত্যুর হার কমে গেছে, সংক্রমণ কমে গেছে, টিকা অনেকে দিয়ে ফেলছে, সেই জন্য যে স্বাস্থ্যবিধি যে মানার যে কড়াকড়ি যে বিষয়গুলো ছিল, যেটা ছিল, নিজের থেকে উদ্যোগী হয়ে মাস্ক পরা থেকে আরম্ভ করে অন্যান্য যে বিধিগুলো মানার কথা ছিল, সেটা শিথিলতা আসছে। আমার মনে হয় আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, টিকা দেওয়া হোক বা না হোক, সবাইকে যেন আবার খুব গুরুত্ব সহকারে এই করোনার যে স্বাস্থ্যবিধি যেগুলো আছে, বিশেষ করে সবসময় মাস্ক পরিধান করা, ভিড়াভিড়ির মধ্যে না যাওয়া এবং হাত ধোয়া, এই যে কয়েকটা জিনিস আছে, এগুলো বোধহয় আমাদের কন্টিনিউ করতে হবে এবং অনেকদিন কন্টিনিউ করতে হবে। এটা টিকা দেয়া হোক বা না হোক, টিকার অগ্রগতিও প্রতিদিনের লক্ষাধিক লোকের টিকা হচ্ছে। আপনি 1 কোটি লোক যদি এইভাবে দেয়, তাহলে 1 কোটি লোক টিকা দিতে কিন্তু 100 দিন লেগে যাবে। বিশ্ব থেকে তো এখন আসলে করোনা যায়নি, সেভাবে আসলে প্রভাবও কমেনি, কিন্তু মানুষের মধ্যে যে গা ছাড়া ভাব আমরা অনেক দিন ধরে আসলে দেখছি। টিকা দানের কর্মসূচি আরো সম্প্রসারণ করতে হবে। আমাদের একদম ইউনিয়ন পর্যন্ত যে এক্সিস্টিং যে টিকার নেটওয়ার্কটা আছে, সেটাকে কার্যকর করে দ্রুত আরো দ্রুত টিকার দেওয়ার ব্যাপারটা আমাদের নিশ্চিত করতে হবে। আর এছাড়া তো আর এখন আপাতত নতুন করে কিছু করার নাই এটা। জি, ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে 2 মিনিট আছে, আমরা একটু গোলাম মুর্তজা আপনার কাছে আসতে চাই, এই বিষয়টি নিয়ে যদি আপনি মন্তব্য করেন কোনো।
সম্প্রদায় বলতে এবং চীন বলতে যেটা ব্যাখ্যা, এটা রোহিঙ্গা ইস্যু অনেক বড় ইস্যু। পুরোটার সংবাদ যদি আমার জানা না থাকে তাহলে এটা বুঝতে ভুল হওয়ারই কথা, সমস্যা হওয়ারই কথা। আন্তর্জাতিক বিশ্ব বলতে চীন রাশিয়া সহ আন্তর্জাতিক বিশ্ব। আন্তর্জাতিক বিশ্ব বলতে শুধু ইউরোপ না, শুধু আমেরিকা না, শুধু চীন না, শুধু রাশিয়া না, শুধু ভারত না, এটা একটু বোঝা দরকার। আমি আন্তর্জাতিক বিশ্ব বলতে এই বহুপাক্ষিক আলোচনা বলতে এইটাকে বুঝিয়েছি, শুধুমাত্র এককভাবে চীনের সঙ্গে আলোচনা নয় সেটা বুঝিয়েছি। আর করোনা বিষয়ে আমাদের একটু চিন্তিত হওয়ার ব্যাপার আছে। টিকা বা অন্যান্য যে সমস্ত কথা বলা হচ্ছে এগুলো সবকিছু ইতিবাচক। আমাদের যে জায়গাটাতে একটু চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে করোনার পৃথিবীতে যে নতুন স্ট্রেন, যেটি প্রথমে ইউকেতে পাওয়া গেল, অতি দ্রুত বিস্তার করে, ওই একই রকমের স্ট্রেন পরবর্তীতে ভারতে পাওয়া গেল, এবং ভারতে সর্বশেষ যে স্ট্রেনটি পাওয়া গেছে সেটির সঙ্গে ব্রাজিলিয়ান স্ট্রেন এবং ইউকে আমরা একদম সময় একদম শেষ, আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন। হ্যাঁ, যেটা খুব দ্রুত বিস্তার করে। সুতরাং এই আমাদের যেহেতু এই নতুন স্ট্রেন পরীক্ষা করার, শনাক্ত করার সক্ষমতা নেই, সেই কারণে আমাদের সক্ষমতা অর্জন করা দরকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। টিকা নিয়েছি আমি নিশ্চিত, এই ভাবনা যেন আমাদের মধ্যে চলে না, সেই জায়গাটিতে সতর্কতা খুব জরুরি। আর নতুন স্ট্রেন পরীক্ষা দরকার বাংলাদেশের অতি দ্রুত। অসংখ্য ধন্যবাদ গোলাম মর্তুজা এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্ত, একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।